দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা একটি বিষয়কে তুলে ধরে সেই বিষয়ের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি এবং সেই বিষয়টির ভবিষ্যৎ পরম্পরা ইতিবাচক বা নেতিবাচক কোন দিকে ধাবিত হতে পারে, সেই বিষয়টির ভবিষ্যৎ কি হতে পারে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেন স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথিরা। আমাদের আজকের আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের বিষয় ডাকসু নির্বাচন ছাত্র রাজনীতিতে কি পরিবর্তন আনবে, এমন প্রশ্নের উত্তর দেবেন আমাদের সাথে উপস্থিত দুইজন অতিথি। আমাদের সাথে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্রের আলোচনায়। তার পাশেই রয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্রের আলোচনায়। সম্মানিত অতিথি এবং দর্শকদের জ্ঞাতার্থে একটু লম্বা সূচনা দিয়ে আমি শুরু করতে চাই আজকের আলোচনা। অতীত এবং বর্তমান ভবিষ্যতের যে পরম্পরা সেই যোগসূত্রটি যেন রক্ষা হয়। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে গেল ফেব্রুয়ারিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসছে মে মাসের শুরুতে শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের চেষ্টা করে বাধার মুখে পড়েছে। 1973 সালের অধ্যাদেশে চলা দেশের 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচন বন্ধ রয়েছে। 1990 সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র একবার 2019 সালে। রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 3 দশকের বেশি সময় ধরে ছাত্র প্রতিনিধি নির্বাচন হয় না, অথচ এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধি কিংবা কর্মকর্তা কর্মচারী সমিতি নির্বাচন নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে। এই যখন পরিস্থিতি তখন আলোচনা শুরু করছি ডাকসু নির্বাচন ছাত্র রাজনীতিতে কি পরিবর্তন আনবে, এমন প্রশ্ন সামনে রেখে কাজী জিয়াউদ্দিন বাসিত, শিক্ষা ও শিক্ষা সহায়ক কার্যক্রম ছাত্র সংসদের মাধ্যমে কতটা গতিশীল করা সম্ভব? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম স্মরণ করছি মহান রব্বুল আলামিনকে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার সাথে সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 1971 সালের সকল মুক্তিযোদ্ধাদের এবং 24-এর গণ অভ্যুত্থানের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আমাদের বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এবং ইনশাআল্লাহ খুব অচিরে আমাদের গণতান্ত্রিক স্বাধীনতা আমরা পাবো বলে বিশ্বাস করি। যে প্রশ্নটা আপনি করেছেন, আসলে আপনারা জানেন আজকে ডাকসু রোডম্যাপ বা টাইমলাইন ঘোষণা করেছে, তো আগামী মে মাসের মধ্যে আসলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডাকসুকে রোল মডেল করেই কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হয়। তো ডাকসু নির্বাচনের ক্ষেত্রে যে টাইমলাইন ধরা হয়েছে, আমরা জানি প্রত্যেক অংশীজন, প্রত্যেক একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রাজনৈতিক সংগঠনের কাছ থেকে ইতিমধ্যে ডাকসু বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ধরনের সংস্কার প্রস্তাবনা এসেছে। তদ্রূপ ছাত্রদলও ঠিক তেমনি অনেকগুলো প্রস্তাবনা দিয়েছে। 377টি ছোট বড় প্রস্তাবনা দিয়েছে, তার মধ্যে অনেকগুলো গৃহীত হয়েছে, অনেকগুলো গৃহীত হয়নি, অনেকে আংশিক গৃহীত হয়েছে বলে আমরা ধরে রাখি। তো সেই ক্ষেত্রে ডাকসু নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শিক্ষার বিস্তার এবং শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ মান উন্নয়নের ক্ষেত্রে ডাকসু নির্বাচনটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে শিক্ষার্থীদের জন্য। এবং এই ডাকসু নির্বাচনটা আগামী দিনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনের রোল মডেল হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখছি বর্তমান সময়ে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি মে মাসে যে কার্যক্রম শুরু হবে, তখন যদি আমরা ধরে নিই যে কার্যক্রম শুরু হবে, তখন যদি ডাকসু ইলেকশন দেয় তখন কতটা ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ আছে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত বলতে পারছি না যে ডাকসু নির্বাচনের জন্য যথার্থ সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। কারণ আপনারা জানেন যে ফ্যাসিবাদের যে মুখায়ব যেটা তৈরি হয়েছিল, যেটা তৈরি করেছিল, আমরা একটা সময় শুনতাম ডাকাত কেমন, চোর কেমন, ফ্যাসিস্ট কেমন, যেটা এবার সম্পূর্ণভাবেই রূপ লাভ করেছে। সেটা কিন্তু প্রথমটা কিন্তু পুড়ে দিয়েছিল ছাত্রলীগের এক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী। তো এরকম এই পরিস্থিতিতে এবং আপনার ছাত্র আন্দোলনের সময়ে সরাসরি বিরোধিতাকারী অনেকজন ছাত্র লীগের অনেক নেতাকর্মী কিন্তু এই পহেলা বৈশাখের র্যালিতে উপস্থিত হয়েছে এবং এদের উপস্থিতি টের পেয়ে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠন ভূমিকা রাখতে গিয়েছিল, তখন কিন্তু তারা
টের পেয়ে পালিয়ে গেছে। তো এইরকম পরিস্থিতিতে ডাকসু নির্বাচনটা আমরা অবশ্যই এটাকে স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কাজটা করেছে আর টাইম লাইন ঘোষণা করেছে, সেক্ষেত্রে এটা কতটা যৌক্তিকভাবে এবং কতটা সুন্দরভাবে একদম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মুক্ত ডাকসু নির্বাচন সম্পন্ন করতে পারবে সেই নিয়ে আমাদের একটা প্রশ্ন আছে। এবং সেই প্রশ্নের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন সংস্কার প্রস্তাবনা দিয়েছিল। সেই প্রস্তাবনাগুলোর প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছি যে ডাকসু নির্বাচন যথাযথ পলিসির মাধ্যমে এবং যথাযথ কার্যক্রমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করবে এবং নির্বাচন সুষ্ঠু এবং সুন্দররূপে অনুষ্ঠিত হওয়ার আগে কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিচার করতে হবে এবং সকল কর্মকাণ্ড সকল কার্যক্রম পর্যালোচনা করেই কিন্তু এবং সকল পরিবেশ পর্যালোচনা করেই কিন্তু ডাকসু নির্বাচনটা দেওয়াটা উচিত হবে বলে আমরা মনে করছি। জি জনাব বাসিত, আপনার কাছে আমরা ফিরব। জনাব তাহমিদ আল মুদাসসির চৌধুরী, আপনার কাছে যেই প্রশ্নটি নিয়ে আসতে চাই, গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু এই কথা ছিল বিষয়টি কেন শেষ পর্যন্ত আসলে হলো না বলে আপনারা মনে করেন? নতুন ছাত্রদের সংগঠন হিসেবে আপনাদের মন্তব্য জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন আসলে ছাত্র সংসদ নির্বাচন হয় না প্রতি বছর হওয়ার কথা থাকলেও, সেটি মনে হয় এখন আমাদের কাছে অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে। সেটি হচ্ছে আমাদের রাজনৈতিক ইন্টেনশন এবং রাজনৈতিক ইন্টারেস্ট। আমরা দেখতে পেয়েছি যখনই আসলে কোনো একটা সরকার দল ক্ষমতায় থাকে, তারা যখন দেখে যে ছাত্র সংসদ নির্বাচনটা তাদের পক্ষে আসবে না, তখনই কিন্তু তারা সেই ছাত্র সংসদের নির্বাচনগুলো বন্ধ করে দেয়। আমরা দেখেছি 92-এর পরে যখন বাংলাদেশে আসলে গণতান্ত্রিক রাজনীতির সূচনা হলো 90-এ, এর পরপরই কিন্তু 92-তে একটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এরপর কিন্তু ছাত্র সংসদ বন্ধ হয়ে গিয়েছে। তো এটি না দেওয়ার কারণ হচ্ছে ক্ষমতাসীন যে দল কিংবা হচ্ছে যারা নির্বাচনে ছাত্র সংসদে জিতে বের হতে পারবে না, তাদের মধ্যে সবসময় এক ধরনের শঙ্কা থাকে যে আসলে যদি ছাত্র সংসদ নির্বাচনটা হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করবে, যেটি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। যখন আসলে বাসেদ ভাই বলতেছিলেন তখনই কিন্তু ভাইয়ের কথা অনেকখানি স্পষ্ট হয়ে যাচ্ছে। ভাই বিভিন্ন শঙ্কার কথা বলছেন, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নেই, বিভিন্ন ধরনের এমন ছোট ছোট ইস্যুগুলোকে এখানে মেজর ইস্যু হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, যেগুলো আসলে ডাকসুর জন্য কোনো বাধাই না। কিন্তু এরপরেও আমরা দেখতে পাচ্ছি এক ধরনের শঙ্কা থেকে, ভয় থেকে, যে ডাকসু নির্বাচন হলে হয়তো আমরা জিতবো না, হয়তো আমাদের যে কাঙ্ক্ষিত প্রার্থীরা আছে তারা জিতে বের হতে পারবে না, আমার কাঙ্ক্ষিত যে দলটা আছে সেই দলটা জিতে বের হতে পারবে না। এই ধরনের একটা শঙ্কা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সব সময় এই ছাত্র সংসদ নির্বাচনগুলো যাতে না হয় সেটা থেকে এক ধরনের প্রেশার তৈরি করা হয়। আমরা বিগত সময়গুলোতে দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা ছাত্র সংসদ নির্বাচনকে একদম কঠোর হস্তে এটা যাতে না হয় সেটার চেষ্টা করেছিল। হাইকোর্টের রায়, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে যখন 2019 সালে ডাকসু ইলেকশন হয়েছিল এবং ডাকসু ইলেকশন হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে আওয়ামী বিরোধী যে সেন্টিমেন্টটা তৈরি হয়েছিল, এই সেন্টিমেন্টটাই আসলে প্রমাণ করে কেন একটা সরকার এই ধরনের ছাত্র সংসদ নির্বাচনগুলো দেয় না। কারণটা হচ্ছে ওই দলগুলোর সবসময় ভয় থাকে যদি কোনোভাবে ছাত্র সংসদ আমার হাতছাড়া হয়ে যায় তাহলে স্টুডেন্টরা পুরোপুরি আমার অ্যাগেনস্টে চলে যাবে। এবং এখনও আমরা এই জিনিসটাই দেখতে পাচ্ছি যে যখন এই ছাত্র আন্দোলনটা হয়েছে শিক্ষার্থীদের এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির একটা সংশোধনের জায়গা থেকে, ওই ধরনের একটা জায়গা থেকে আমরা যখন আশা করেছিলাম যে 5ই আগস্ট পরবর্তী সময়ে দ্রুততম সময়ের মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাবে, আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তফসিল ঘোষণা পর্যন্ত গিয়েছিল, কিন্তু ছাত্র দলের বাধায় সেটি কিন্তু সম্ভব হয়নি। এবং এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আমরা এই রকম ডাকসু ছাত্র সংসদের আলোচনা আনছি, তখনই কিন্তু আমাদেরকে এক ধরনের প্রচ্ছন্ন ভয় দেখানো হচ্ছে, যে ভয়ের কারণে যে এখন এই ধরনের পরিবেশ নাই, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এই ধরনের এক ধরনের শঙ্কার জায়গা তৈরি করে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে। তো এই ছাত্র সংসদ নির্বাচনকে আমরা শুধুমাত্র প্রতি বছর হতে পারতো এটি না বলে আমরা মনে করি যে এই ছাত্র সংসদকে আপনার ক্যালেন্ডারের, বিশ্ববিদ্যালয়ের যে বাৎসরিক ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে। এটিকে বিশ্ববিদ্যালয়ের যেরকম ছুটিগুলো আমরা জানি যে আমার অমুক সময় একটা ছুটি থাকবে, অমুক সময় একটা ছুটি থাকবে, ঠিক একইভাবে আমাদেরকে এটাও জানতে হবে প্রতি বছর এই সময় আসলে আমার ছাত্র সংসদের নির্বাচনগুলো হবে। এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা টাইমলাইন থাকতে পারে, বাট এই নির্বাচনটা হতে হবে, এই ছাত্র সংসদকে আমাদের ক্যালেন্ডার ইয়ারের অংশ করতে হবে। জি জনাব তাহমিদ, আমরা আবার আপনার কাছে ফিরবো। কাজী জিয়াউদ্দিন বাসিত, ছাত্র সংসদ না থাকায় বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থী পর্যায়ে কেমন নেতিবাচক পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে মনে করেন?
অ্যাকচুয়ালি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রয়োজন বলে আমরা বিশ্বাস করি, কিন্তু বাংলাদেশের ছাত্র সংসদের ইতিহাসটা যদি আমরা পর্যালোচনা করতে যাই, 90-এর পরবর্তী সময়ে কিন্তু আমরা তেমন একটা কার্যকর ছাত্র সংসদ নির্বাচন হতেও দেখিনি এবং নির্বাচন করার জন্য প্রস্তুতি তেমন একটা দেখিনি। আপনার 2019 সালে যদি ডাকসু নির্বাচনের কথা বলেন, সেখানে কিন্তু ব্যাপক জালিয়াতি হয়েছিল এবং সেখানে কিন্তু ছাত্রলীগের, আওয়ামী লীগের যেই পরিমাণ প্রভাব ছিল, সাধারণ শিক্ষার্থীরা ঠিকমতো ভোট দিতে পারেনি। তাদের ছাত্র সংসদ নির্বাচন তো সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই হয়, তো সেক্ষেত্রে তারা ভোট দিতে পারেনি এবং কার্যক্রম করতে পারেনি, তারা বাধাগ্রস্ত করেছিল। এইরকম একটা ইতিহাস থেকে, এরকম একটা অভিজ্ঞতা থেকে যদি আমরা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে একটা সাস্টেইনেবল ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম না করি, তাহলে তো পরবর্তী সময় আমার আলোচক যেটা বলেছিল যে বিভিন্ন পর্যায়ে মেজর ইস্যু না, ছোট ছোট ইস্যু। মেজর ইস্যু তো ছোট ইস্যু থেকেই মেজর ইস্যু তৈরি হয়। আপনি কি জানেন, প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন কিন্তু সেই মাত্র 3টা বুলেটের মানে ঘটনা থেকে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। সার্বিয়া থেকে শুরু করে আস্তে 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 এটা ছড়িয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে সারা পৃথিবীতে যখন বিশ্বযুদ্ধ শুরু হয়, আমরা যদি ছোট ইস্যু বলি, মেজর ইস্যু বলি, ছোট ইস্যুকে যদি আমরা মেজর ইস্যু না বলি বা মেজর ইস্যুকে আমরা ছোট হিসেবে ধরতে যাই, তাহলে তো সেই ক্ষেত্রে আমরা এরকম ইস্যুতেই থাকবো। আমাদের ছাত্র সংসদ নির্বাচন একটা সাস্টেইনেবল নির্বাচন হিসেবে হবে না, যেটা আমার সহায়ক বলেছে যে প্রতি বছর ক্যালেন্ডার অনুযায়ী হওয়া উচিত। অফকোর্স আমরা চাই এটা চাই, এবং ছাত্র সংসদ নির্বাচন হওয়ার প্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মতামত প্রকাশের গুরুত্ব বৃদ্ধি পাবে এবং সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ বিরাজ করার লক্ষ্যে ক্যাম্পাসে নিজেদের স্বাধীনভাবে কার্যক্রম করতে পারবে। এবং নির্বাচিত ছাত্র সংসদের যে ভিপি থাকবে, ওনার কাছে সকল ধরনের তাদের প্রস্তাবনা এবং সকল ধরনের কার্যক্রম কিন্তু অবশ্যই বলার সহজ এবং সহজ মাধ্যম হিসেবে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনটা হয়। প্রতিটি একদম যে ফার্স্ট ইয়ারের একটা ছেলে কিন্তু একদম নির্বাচিত ছাত্র সংসদ নির্বাচনের ভিপির কাছে গিয়ে কিন্তু তার মতামত প্রকাশ করতে পারবে, যে কোনো দাবি দাওয়া নিয়ে যেতে পারে এবং ওই দাবিগুলো যৌক্তিক হলে অবশ্যই সেগুলো প্রেস করার জন্য সভাপতি মণ্ডলী সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা দেখবে। তো আমরা অবশ্যই মনে করি যে ছাত্র সংসদ নির্বাচন হলে এবং ছাত্র সংসদ সুন্দরভাবে গঠিত হলে সাস্টেইনেবল ছাত্র সংসদ গঠিত হোক, যেটা সকল আমরা কিন্তু এটা বিশাল ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে দীর্ঘ সংগ্রামের পরবর্তী সময়ে কিন্তু আজকে আমরা একটা বাক স্বাধীনতা পেয়েছি, আমাদের একটা মুক্ত গণতান্ত্রিক চর্চা পেয়েছি। একটা প্রতিটি ক্যাম্পাসে কিন্তু আপনি দেখতে পাবেন কিন্তু এখন সকল ছাত্র সংগঠন কিন্তু তাদের মুক্ত রাজনৈতিক চর্চা করার সুযোগ পেয়েছে। এই সুযোগটাকে আমরা সাস্টেইনেবল করার লক্ষ্যে কিন্তু আমরা সকল পলিসি, সকল রোডম্যাপ কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা বাস্তবায়ন করব। তাহলে কিন্তু আমরা সুন্দর ছাত্র সংসদ নির্বাচন করতে পারবো, যেটা দীর্ঘমেয়াদী থাকবে। আমরা চাই না আজকে খুব দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাক এবং তার পরবর্তীতে আবার 2-3 বছর 5 বছর কোনো একটা কারণ দেখিয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকুক। এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা যেই ফ্যাসিজমের অবসান ঘটিয়ে যে একটা বাংলাদেশে একটা সুন্দর রাষ্ট্র আমরা পাচ্ছি, সেই রাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো কিছু হোক। আমার আলোচক বলেছে প্রতি বছর ক্যালেন্ডারে থাকুক, হ্যাঁ থাকুক, কিন্তু সেটা মানে যখন হবে তখন থেকে তার পরবর্তী সময়গুলো যেন একটা সাস্টেনেবিলিটি পাওয়া যায়। এটাই আমাদের বিশ্বাস, যেটা পাবো ইনশাআল্লাহ যদি আমরা সকল পলিসি ঠিক করতে পারি। জি জনাব তাহমিদ, আপনার কাছে যেটি জানতে চাই, দুটো উদাহরণ দেব আপনাকে। 2019 সালে আপনারা বলছিলেন, আপনিও বলেছেন, আপনার সহ-আলোচকও বলেছে, 2019 সালে আয়োজিত ডাকসু নির্বাচন নানা কারণে প্রশ্নবিদ্ধ ছিল, এটি একটি উদাহরণ। আরেকটি উদাহরণ হচ্ছে জুলাই আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তনে ছাত্রদের যে ভূমিকা। এই দুটো উদাহরণকে যদি আপনি সামনে রাখেন, সাধারণ শিক্ষার্থীদের রাজনীতির প্রতি আগ্রহী করে তুলতে ছাত্র সংসদ নির্বাচন কতটা ভূমিকা রাখবে বলে মনে করেন? এখানে একটা বিষয় হচ্ছে, বারবার 2019-এর ডাকসু ইলেকশনের কথা চলে আসছে। আপনি দেখেন 2019-এর ডাকসু ইলেকশন যখন হয়েছিল, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ তখন তৃতীয়বারের মতো অবৈধ উপায়ে তারা তাদের ক্ষমতায় আবার বসেছে একটা ডামি ইলেকশনের মাধ্যমে। সেই মুহূর্তে যে ইলেকশনটি হয়েছে, সেই ইলেকশনটি যে রিগড হবে সেটা আমরা জানতাম। তারপরেও কিন্তু আমরা ডাকসু ইলেকশনে গিয়েছি কেন? কারণটা হচ্ছে আমরা জানতাম যে এটার জন্য হলেও যে ছাত্রপ্রতিনিধিরা আছে বা যেসব যারা ডাকসু ইলেকশন করবে তারা স্টুডেন্টদের কাছে যাবে, শিক্ষার্থীদের কাছে যাবে, অ্যাটলিস্ট শিক্ষার্থীদের কথাগুলো শুনবে। এবং আমরা দেখেছি যে 2019-এর ডাকসু ইলেকশনের পরে আমরা দেখেছি যে গেস্ট রুম কালচার বা গণরুম কালচার এটা অনেকাংশে কমে এসেছিল। তখন কিন্তু শিক্ষার্থীদের কথা বলার একটা জায়গা ছিল, বিরোধী যে মতগুলো ছিল সেই বিরোধী মতগুলো তখন কথা বলা শুরু করছে। এবং আমরা তখন কিন্তু দেখতে পেরেছি যে ছাত্রদল প্রথমবারের মতো তখন এই আওয়ামী রেজিমে ক্যাম্পাসে আসতে পেরেছিল। তার মানেটা হচ্ছে আপনার 2019-এর ডাকসু ইলেকশন, এই ইলেকশনটা আসলে
কোনোভাবেই এটা আসলে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না, এটা আমরা সবাই জানি। এরপরেও আমরা কিন্তু সেখানে তো তৎকালীন যে ছাত্রলীগের সভাপতি ছিল তাকে পরাজিত করে অন্য একজন ভিপি হয়েছিলেন, তাহলে সুষ্ঠু হয়নি কেন? আচ্ছা, এখানে এই আলোচনাতে এখন গেলে আসলে আমার মনে হয় আমরা অন্য অনেক কিছু চলে আসবে, কারণ হচ্ছে তখনকার প্রেক্ষাপটে এখানে আসলে কিভাবে নুরু ভাই নির্বাচিত হয়েছেন, কিংবা হচ্ছে গোলাম রাব্বানি কিভাবে আবার গোলাম রাব্বানি জয়ী হয়েছেন, এর পরবর্তীতে আবার কিভাবে আক্তার ভাই জয়ী হয়েছেন, এই বিতর্কগুলোতে গেলে আজকে পুরো দিনে আমরা আলোচনা শেষ করতে পারবো না, সেটা আসলে একটা ভিন্ন আলোচনা। এই মোমেন্টে আমরা যেটা বলতেছি যে সেই সময় আসলে কিভাবে ইলেকশনটা কারচুপি করা হয়েছিল, যে এখানে আসলে এক ধরনের কৃত্রিম লাইন তৈরি করে শুধুমাত্র যারা ছাত্রলীগকে ভোট দিবে তাদেরকে হচ্ছে ভোট দিতে প্রবেশ করানো হয়েছিল, বাকি যারা ছিল তাদেরকে এক ধরনের কৃত্রিম লাইন তৈরি করার মাধ্যমে তাদেরকে কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় নাই। এটি হচ্ছে আপনি যদি তখনকার নিউজগুলো ঘাটেন আপনি হচ্ছে এটা পেয়ে যাবেন। তো এখানে যে আসলে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই আমার মনে হয় এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত। তো এর পরবর্তীতেও আমরা দেখেছি যে ডাকসুর সুফলটা স্টুডেন্টরা কিছুটা হলেও পেয়েছিল, এবং আজকে ভাই বললেন যে ছোট ছোট ইস্যুগুলো থেকেই মেজর ইস্যু তৈরি হয়। তো এখানে কথা হচ্ছে এখন আপনি যদি এই ছোট রিজনে যদি আজকে ডাকসু ইলেকশন বন্ধ করেন, আপনি সারা দেশের পরিস্থিতি দেখেন, আজকে আপনার দল, আপনার যে মাদার অর্গানাইজেশন এবং আপনার যে অন্যান্য উইংগুলো আছে তারা সবাই আজকে সারা দেশে চাঁদাবাজি করছে। তাদের অন্তঃকোণ দলে 58 জন মানুষ মারা গেছে, তারা বিভিন্ন দলের অনেককে হত্যা করেছে। তো তার মানেটা হচ্ছে আপনি যদি এই ছোট ইস্যুগুলো দেখিয়ে ছাত্র সংসদ নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তাহলে জাতীয় নির্বাচন তো আরো 50 বছর পেছাবে, কারণ আপনার এই জিনিসগুলো চলতেই আছে। তো আপনি যদি এই কথাগুলো বলেন যে আমার এই ছোট ইস্যুগুলো হচ্ছে, আমার চারুকলাতে ছাত্রলীগের এক নেতা এসে শেখ হাসিনার যে প্রতিকৃতি ছিল, ফ্যাসিবাদের প্রতিকৃতি ছিল, সেখানে আগুন দিয়েছে, এই জন্য ডাকসু ইলেকশন হবে না, ডাকসু ইলেকশনের পরিবেশ তৈরি হয় নাই, যদি আপনি এটা বলেন তাহলে সারা দেশে কখনোই আসলে জাতীয় নির্বাচন। আপনি কি মনে করেন আসলে ছাত্রদের পক্ষ থেকে যেই ছোট ইস্যুগুলো বলা হয় সেটি আসলে ওই দলটির নিরঙ্কুশ বিজয় অর্জিত হবে না, এরকম একটি শঙ্কা? আসলে আমরা ইতিহাস থেকে দেখেছি যে আসলে সেই দলগুলোই নির্বাচন চায় না বা ডাকসুর পক্ষে থাকে না যারা আসলে সবসময় এই ধরনের একটা শঙ্কার মধ্যে থাকে। শুধু কি ডাকসু নাকি সব ছাত্র সংসদই? এখানে আসলে ছাত্র সংসদ নির্বাচনের যেহেতু মোটা দাগে প্রত্যেকটা ছাত্র সংসদেই আমরা দেখছি যে বাধা হিসেবে একটা দলই দাঁড়িয়ে যাচ্ছে, তখন আমরা আসলে এই সংখ্যাটা মানে এই আশঙ্কা করতেই পারি, এই সম্ভাবনাটা আসলে উড়িয়ে দেওয়া যায় না যে তারা আসলে কোনো একটা আশঙ্কা থেকে, কোনো একটা ভয় থেকে এই নির্বাচনগুলো হতে দিচ্ছে না। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর তফসিল ঘোষণা পর্যন্ত চলে এসেছে, কিন্তু যেদিন তফসিল ঘোষণা হওয়ার কথা সেদিন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে ভিসি এবং সিন্ডিকেটের যারা সদস্য আছে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এবং সেখানে তারা অনেকটা জোরপূর্বক শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক চর্চার অধিকার, গণতন্ত্র চর্চার অধিকার, সেই অধিকারটা আরেকবার তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনা তো জনাব তাহমিদ ঘটেছে এই জুলাই আগস্ট এই অভ্যুত্থানের পর, এবং তখনও আসলে সাধারণ ছাত্রদের শক্তি অনেক বেশিই ছিল, তবুও আসলে কেন জাহাঙ্গীরনগর এই তফসিলটা ঘোষণা করতে পারলো না? আচ্ছা, এখানে এখানকার সাধারণ ছাত্ররা কেন এগিয়ে আসলো না? সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই সেখানে আন্দোলন করেছিল। আপনি যদি দেখেন সাধারণ শিক্ষার্থীরাও সেখানে একই সাথে তারা আন্দোলন করেছিল, কিন্তু আসলে এখানে ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসেছিল, বহিরাগত যারা সাভারের অন্যান্য যারা লোকজন ছিল তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছিল। এখন আপনি কি চান যে সাধারণ শিক্ষার্থীরা সেখানে ছাত্রদলের সাথে পায়ে পা দিয়ে যুদ্ধ করবে, লড়াই করবে? এই ধরনের সংঘর্ষ আপনারা জুলাই আগস্টে করেছেন, জাহাঙ্গীরনগরেও হয়েছে। আমরা জুলাই আগস্টে লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, ছাত্রদল আমাদের সহযোদ্ধা ছিল এবং ছাত্রদলকে আমরা এখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সহযোদ্ধা হিসেবে মনে করি। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ছাত্রদলের ভূমিকা অনেক বেশি প্রশ্নবিদ্ধ। তারা শিক্ষার্থীদের যে নার্ভ ছিল, শিক্ষার্থীদের যে চাহিদা, সেটার আলোকে তারা কাজ না করে সম্পূর্ণ নিজেদের যে দলীয় এজেন্ডা আছে, নিজেদের দলীয় স্বার্থ, সেটাকেই অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, যার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা হচ্ছে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং বিভিন্ন ধরনের ছোট ছোট ইস্যু তৈরি করে সেগুলোকে আজকে তারা ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জি জনাব তাহমিদ, আমরা ফিরবো। জনাব জিয়াউদ্দিন বাসিত, আপনার সমালোচক ছাত্র সংসদ নির্বাচন বাধার ফেলার জন্য আপনাদের দলের উপর বেশ কিছু ছোট এবং বড় অভিযোগ করেছেন, আপনি কিভাবে আসলে সেগুলোকে ব্যাখ্যা করবেন? আমি একদমই শুরুতেই বলেছিলাম যে ডাকসুর যে টাইমলাইন ঘোষণা হয়েছে এটাকে ছাত্রদল স্বাগত জানিয়েছে। তো আমি সেখানে স্বাগত জানিয়েছিলাম, কিন্তু আমরা যুক্তিতর্কের মাধ্যমে কথা বলতে চাচ্ছি যে একটা ছাত্র সংসদ নির্বাচন হবে, কিছু পলিসি পতিত স্বৈরাচারে কিন্তু এখনও অনেক ধরনের ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের কিন্তু বিভিন্ন হলে বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে। এমতো অবস্থায় যদি আমরা একটা ছাত্র সংসদ নির্বাচন করতে যাই, কোনো একটা ঝামেলা হয়ে পড়ে এবং পরিপূর্ণ নিষিদ্ধ ঘোষিত যারা একদম মূল অপরাধী ছাত্রলীগের তাদের জন্য সাজার ব্যবস্থা না করে তাদেরকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে যদি তাদের বিরুদ্ধে না নেওয়া হয়, তখন কিন্তু তারা
আগামী যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কিন্তু বাধাগ্রস্ত কোটার প্রক্রিয়ায় থাকবে, প্রচেষ্টায় থাকবে, কারণ তারা চাইবে যে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল হয়ে উঠুক, তাহলে সারা বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠবে। আমার কেউ আলোচক যেটা বলছে, আমরা কিন্তু একবারও ছাত্র সংসদ নির্বাচন বা ডাকসু নির্বাচন বন্ধ হতে একবারও বলিনি। আমরা বারবারও বলছি অবশ্যই ডাকসু নির্বাচন হবে, অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন হবে, সেটা পলিসি মেকিংয়ের মাধ্যমে, সেটা সকল কিছু যেমন কোনো ধরনের প্রবলেম না হয় এবং কোনো ধরনের বাধাগ্রস্ত না ঘটে, তার জন্য কিন্তু আমরা বলেছি যে এটাকে আরো একটু বিবেচনায় আনুক, বিভিন্ন সংস্কার। আপনাদের পলিসি কি মানে সুনির্দিষ্ট কোনো ছাত্র সংগঠনের জন্য নির্বাচন যেন না আসতে পারে সে ধরনের কোনো পলিসি, না গঠনতন্ত্রের কোনো পরিবর্তন, কোন বিষয়টি? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ধরেন 377টা ছোট বড় কিন্তু সংস্কার প্রস্তাবনা দিয়েছে, সেই ক্ষেত্রে অনেকগুলো কিন্তু গৃহীত হয়েছে, অনেকগুলো গৃহীত হয়নি। তো সেই প্রক্রিয়ার মধ্যে আবার এই যে যেহেতু টাইমলাইন ঘোষণা করেছে, অংশীজনের সাথে আলোচনা করে, ছাত্রদলের সাথে আলোচনা করে আলোচনা কার্যক্রম পরিচালিত হবে, নির্বাচনের কার্যক্রম পরিচালিত হবে বলে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে। তো আমার আলোচক যে কথাগুলো বলেছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তফসিল এই বিষয় এবং বললো স্থানীয় সন্ত্রাসী, আপনি আমার আলোচকের যথার্থ আমি বলছি, আপনি যে কথাগুলো তুলেছেন মোটেই সত্য নয়। কারণ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছাত্রদল একটা বড় সংগঠন, অনেক ছাত্রদল সংগঠনে কিন্তু একটা সুন্দর স্ট্রাকচার আছে, প্রতিটি জায়গায় কিন্তু তাদের ওই যে কাউকে নিয়ে কিন্তু কষ্ট করতে হয় না। এবং আমার সহ-আলোচক বলেছেন ছাত্রদল প্রথম নাকি 2019 সালে ক্যাম্পাসে প্রবেশ করেছে। 2009-এর পর থেকে ছাত্রদল সবসময় সর্বদাই ক্যাম্পাসে ছিল, যতদিন ক্যাম্পাসে গেছে মাইর খেয়েছে, যতবার মাইর খেয়েছে তার চেয়ে বেশিবার যাওয়ার চেষ্টা করেছে ছাত্রদল। একমাত্র ছাত্রদল যে ছাত্র সংগঠন কারো কোনো ধরনের প্রক্রিয়া, কোনো ধরনের অন্য সংগঠনের সাথে জড়িত হয়ে কিন্তু সংগঠন করা নাই, একদম ক্যাম্পাসে গিয়েই কিন্তু বলেছে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে রাজনীতি করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ মায়া মমতায় ভালোবাসায় রাজনীতি করি, দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনা মেনে আমরা রাজনীতি করি। এটা কিন্তু একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কিন্তু সম্মুখে দাঁড়িয়ে কিন্তু বলেছে, পিছনে পিছনে বলেনি। তো সেই ক্ষেত্রে আমরা কোনোভাবেই বলছি না। এবং আমার আলোচক অনেকগুলো কথা বলেছে এখানে, এবং আপনি যে প্রশ্নটা আমাকে বলেছেন, অবশ্যই ছাত্রদল কোনোভাবেই ভীত নয়। ছাত্রদল ইতিমধ্যে প্রতিটি ক্যাম্পাসে নিজেদের অবস্থান তৈরি করে ফেলেছে, নিজেদের অবস্থান তৈরি করে। একমাত্র বিগত বছর আপনি দেখেছেন ছাত্রলীগ থাকার সময় যে কোনো ধরনের ঠিকমতো ইফতার মাহফিল, কোরআন প্রতিযোগিতা, হামনাদ প্রতিযোগিতা, এই ধরনের কিন্তু একটা ক্রিয়েটিভ কাজগুলো কিন্তু কোনো ছাত্র সংগঠন কখনো করেনি। এবং এবারও কিন্তু প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমল মিডিয়েট নামের একটা সংগঠন, তারা কিন্তু কোরআন প্রতিযোগিতা শুরু করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে প্রতিটি ক্যাম্পাসে কোরআন প্রতিযোগিতার মতো একটা সুন্দর এবং সমৃদ্ধ প্রোগ্রাম আয়োজন করেছে এবং সফলভাবে সম্পন্ন করেছে। হামনাদ প্রতিযোগিতা করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন উপায়ে ভিন্ন ভিন্ন মাত্রায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কার্যক্রমের মাধ্যমে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটা অবস্থান তৈরি করেছে। সেই অবস্থানের প্রেক্ষিতে আপনি একটা কোশ্চেন করেছিলেন আমার সহ-আলোচককে যে আপনারাও তো তখন প্রতিহত করতে পারেন, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে ফেলেছে তাদের কার্যক্রমের মাধ্যমে, এই কারণে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তো কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আমার আলোচক অনেক কথা বলেছেন, চাঁদাবাজির কথা উঠিয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে পরের পর্বে এসে আপনার কাছ থেকে উত্তরগুলো নিয়ে আমাদের একটি বিরতির সময় হয়েছে। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র আলোচনা হচ্ছে ডাকসু নির্বাচন ছাত্র রাজনীতিতে কি পরিবর্তন আনবে এমন প্রশ্ন নিয়ে একটি বিরতির সময় হচ্ছে, আরো আলোচনা হবে, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের আলোচনায়। আজকের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন ছাত্র রাজনীতিতে কি পরিবর্তন আনবে, এই প্রশ্নের উত্তর দিচ্ছেন আমাদের স্টুডিওতে উপস্থিত দুজন অতিথি, জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী। জনাব তাহমিদ, আপনাকে একটু বড় করে প্রশ্ন করতে চাচ্ছি এই পর্বে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েক দশক ধরে শিবিরকে অবাঞ্ছিত বা নিষিদ্ধ করে রাখা হয়েছিল, তবে 5 আগস্টের পট পরিবর্তনের পর ক্যাম্পাসগুলোতে ঘোষণা দিয়েই শিবিরকে সক্রিয় হতে দেখা গেছে। শুধু এই দুটো নয়, প্রায় সব ক্যাম্পাসই। পুরো বিষয়টিকে আসলে কিভাবে দেখেন আপনারা? এই প্রশ্নের উত্তরে আসলে প্রথমত হচ্ছে, দেখেন বাংলাদেশে প্রায় গত মুক্তিযুদ্ধের পর থেকেই আওয়ামী লীগ এবং আওয়ামী একটা ন্যারেটিভ ছিল, যেই ন্যারেটিভের মাধ্যমে অনেকগুলো দলেরই মানে প্রায় বিগত 15 বছর তো প্রত্যেকটা দলেরই রাজনৈতিক অধিকার হচ্ছে হরণ করা হয়েছিল। তো সেই জায়গা থেকে শিবির তার একটা অংশ ছিল, যে শিবিরের রাজনীতি গত একটা দীর্ঘ সময় পর্যন্ত বলা যায় হচ্ছে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু নিষিদ্ধ হিসেবেই ট্রিট করা হয়েছিল। এবং ক্যাম্পাসগুলোতে শিবির পরিচয় বা শিবির নাম ব্যবহার করাটাও এক ধরনের ট্যাবু হয়ে গেছিল, এবং শিবির পরিচয়ে যে কাউকেই
হত্যা করাটা, খুন করাটা হচ্ছে জায়েজ হয়ে গিয়েছিল। আমরা দেখেছি যে আবরার ফাহাদ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু বকর, এরকম আরও অনেক অনেক শিক্ষার্থীকে শুধুমাত্র শিবির সন্দেহে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। এর পরবর্তী সময়ে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এবং সারা দেশে শিবির পরিচয়ে কাউকে পেলেই তাকে পেটানো, তার সাথে হচ্ছে যে কোনো ধরনের জুলুম করাটা হচ্ছে এক ধরনের জায়েজ ছিল। তো তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে যখন জুলাই আন্দোলন হয়েছে, সেই জুলাই আন্দোলনে বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দলের মতো, মানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মতো শিবির এই আন্দোলনের ফ্রন্টলাইনার ছিল। তো সেই আন্দোলনের প্রেক্ষাপটে আমরা দেখেছি যখন আসলে ফ্যাসিবাদ বিরোধী একটা নতুন বাংলাদেশ তৈরি হলো 5ই আগস্টের পরে, যখন ফ্যাসিবাদ চলে গেল, এবং এই বাংলাদেশে প্রত্যেক মত এবং প্রত্যেকটা দলের মানুষ যারা আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদেরকে মনে করে, তারা সকলেই কিন্তু রাজনীতি করার যে অধিকারটা, সেই অধিকারটা হচ্ছে ফিরে পেয়েছিল। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে আসলে পরিবেশ সংসদ নামের একটি স্ট্রাকচার তৈরি করে শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, যেটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত কোনো সিদ্ধান্ত নেয়ার অথরিটি রাখে না। তো যার কারণে আসলে শিবির এখানে আইনত অবৈধ ছিল না। জাহাঙ্গীরনগরের বিষয়টা সম্পর্কে আসলে আমি পুরোপুরি অবহিত না, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির আসলে কখনোই নিষিদ্ধ ছিল না স্ট্রাকচারালি, অর্থাৎ শিবিরের বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তগুলো যেসব সভাগুলো থেকে নেওয়া হতো, সেই কোনো সভার মধ্যেই শিবির নিষিদ্ধ ছিল না। তো 5ই আগস্টের পরে শিবির যেহেতু আগের পটভূমিতে তারা আসলে লুকিয়ে রাজনীতি করত, সেই জায়গা থেকে প্রত্যেকটা ছাত্র সংগঠনই শিবিরকে আহ্বান করে যে তারা আসলে তাদের যে ওপেন রাজনীতিটা আছে, যে আসলে সহাবস্থানের রাজনীতি, সেই রাজনীতিতে যাতে ফিরে আসে, যে এখানে আসলে কাউকে শিবির ট্যাগ দিয়ে বা কাউকে কোনো ট্যাগিংয়ের রাজনীতি, ট্যাগিং কালচার যেটা, সেটা আর থাকবে না। এটি হচ্ছে যখন মোটামুটি বাংলাদেশে স্টাবলিশ হয়েছে, তখনই কিন্তু শিবির আবার রাজনীতিতে ফিরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারা দেশেরই মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয় তাদের কমিটিগুলো আস্তে আস্তে প্রকাশ্যে আসতে শুরু করেছে। তো এই বিষয়টাকে আমি আসলে সাধুবাদ জানাবো এই জায়গা থেকে, যে বাংলাদেশের, নতুন বাংলাদেশে প্রত্যেকটা যারা ফ্যাসিবাদ বিরোধী মনোভাব পোষণ করে, তাদের সকলের রাজনীতির যে একটা ওপেন স্পেস তৈরি হয়েছে, যে সহাবস্থানের নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা তৈরি করতে পেরেছি, সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি সেটারই একটা প্রমাণ হচ্ছে শিবিরের প্রকাশ্যে আসা। তো এটাকে আমি অবশ্যই পজিটিভলি দেখি। বাট এখানে একটা বিষয় হচ্ছে, এখনও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে শিবিরের আসলে কমিটি থাকার পরেও সেই কমিটিগুলো প্রকাশ্যে আসছে না। তো এইগুলোকে আমরা একটু শঙ্কা প্রকাশ করি এই জায়গা থেকে, যে আপনি যখন আপনার কমিটিগুলো হাইড রাখেন, তখন আপনার দলের ব্যানারে যারা আসলে কোনো ধরনের অন্যায় সংগঠিত করলে, সেটা আসলে অর্থাৎ যখন সে গোপনে কোনো একটা অন্যায় সংগঠিত করে, সেটার জন্য আসলে দলকে ব্লেম করা যায় না, বরং ব্যক্তিকেই। বাট যখন ক্রেডিট নেওয়ার বিষয় আসে, তখন কিন্তু পুরো দল ওই জায়গাটাতে হচ্ছে নিজেদের পার্সন বলে হচ্ছে দাবি করে। তো এই জায়গা থেকে আমরা শিবিরের রাজনীতিতে আসাটাকে পজিটিভ মনে করি, এবং আমরা মনে করি যে শিবিরের আসলে আরও বেশি প্রকাশ্য যে অ্যাক্টিভিটিগুলো আছে, সেই অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে তাদের যে কমিটিগুলো আছে, সেই কমিটিগুলো কি আসলেই এত ছোট কিনা, সেই বিষয়টা হচ্ছে তারা প্রকাশ্যে আনুক। আমি আপনার বক্তব্যের প্রেক্ষিতে একটি ছোট্ট উত্তর চাই আপনার কাছে একটি প্রশ্নের। একটি ছাত্র সংগঠনকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণই ধরি, পরিবেশ পরিষদ আপনি বললেন, এখানে অনেকগুলো ছাত্র সংগঠন মিলেই আসলে সেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। তাহলে একটি ছাত্র সংগঠনের বিরুদ্ধে একাধিক বা অনেক বেশি ছাত্র সংগঠন মিলে যে সিদ্ধান্তটি নিয়েছে, প্রত্যেকটি ছাত্র সংগঠনই কি তাহলে ফ্যাসিবাদী আচরণ বা মনোভাব পোষণ করে? আচ্ছা দেখেন, তখন যে প্রেক্ষাপটে আসলে এখানে শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, সেটি হচ্ছে 90-এর পরবর্তী, অর্থাৎ যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট থেকে তখন শিবিরের অবস্থান প্রশ্নবিদ্ধ ছিল, এবং সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে শিবিরের ভূমিকা সেরকম ছিল না, বা শিবির সেখানে হচ্ছে প্রকাশ্যে আসেনি, বা সেই আন্দোলনে, স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে শিবির সমর্থন দেয়নি। তো এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ হচ্ছে শিবির এবং জাতীয় ছাত্র সমাজকে নিষিদ্ধ করে। জাতীয় ছাত্র সমাজের ভূমিকা যদিও পুরোপুরি অভ্যুত্থানের, অর্থাৎ ওই অভ্যুত্থানের বিরুদ্ধে ছিল, এবং তারা এরশাদকে রক্ষা করার জন্যই তারা আসলে সন্ত্রাসের বাহিনীর ভূমিকায় নেমেছিল। এখানে একটি বিষয় হচ্ছে, আপনার কোনো একটি রাজনৈতিক দলকে আমরা জানি যদি বৈধভাবে তার রাজনীতি, অর্থাৎ লিগ্যালি, আইনগতভাবে, কিংবা হচ্ছে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে যেহেতু তার রাজনীতি করার অধিকারটা কেড়ে নেওয়া হয় নাই, তাহলে সেটি আসলে তার রাজনীতি করার অধিকারটা থাকে। এবং যেহেতু তখন পরিবেশ সংসদ অথরাইজড
কোনো প্রতিষ্ঠান না বা কোনো স্ট্রাকচার না যার মাধ্যমে আপনি কোনো একটি দলের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে পারেন বা রাজনীতি করতে না দেওয়ার অধিকার আপনি রাখেন না, তাহলে সেটির যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটিও আসলে গ্রহণযোগ্য হবে না। এখানে একটি বিষয় হচ্ছে তখনকার প্রেক্ষাপট অনুযায়ী তখন যে প্রেক্ষাপট হয়েছিল এখন আসলে এখনকার জায়গা থেকে সেটি উপলব্ধি করাটা একটু কঠিন। এই জায়গা থেকে আমি আসলে প্রত্যেকটা দলকে এখানে ফ্যাসিবাদী বলবো না, যেহেতু আসলে তখনকার প্রেক্ষাপটটা এখন বোঝাটা একটু কঠিন, বাট কোনো একটি দলের রাজনীতি করার অধিকার এইভাবে কোনো একটা আনঅথরাইজড বডি থেকে নেয়াটাকে আমি সমর্থন করি না। জি, ধন্যবাদ জনাব তাহাবিদ। জনাব কাজী জিয়াউদ্দিন বাসিত, ক্যাম্পাসে রাজনীতি ও নির্বাচনের সুযোগ নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সাথে ছাত্র দল সহ কয়েকটি ছাত্র সংগঠনের মতবিরোধ বাড়ছে কেন? 5 আগস্ট পরবর্তী সময়ের কথা বলবেন। হ্যাঁ, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি প্রথমেই আমার 2-3টা কথা বলে রাখি, যেহেতু ছাত্র শিবির এবং ছাত্র দলের বিষয়, ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠনের বিষয় আসছে। আবরার ফাহাদের কথা এসেছে। আবরার ফাহাদ কিন্তু শিবিরের হিসেবে মারা যায়নি, শিবিরের পক্ষ অবলম্বন করে মারা যায়নি। সে ভারত বিরোধী স্ট্যাটাস দিত এবং সেই কারণে এবং বিভিন্ন সময় তার ফেসবুকে ভারত বিরোধী লেখালেখি থাকতো, তার বিদায় কিন্তু ছাত্রলীগ তাকে নির্মমভাবে আঘাত করে এবং তার পরবর্তী সময়ে সে মৃত্যুবরণ করে। আবু বকরের কথা বলেছে আমার সহালোচক। আবু বকর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রমাণ হলে ওই সময় ছাত্রলীগের 2 গ্রুপের মারামারির সময় কিন্তু সে মারা যায়। তো সেও কিন্তু আমার জানা মতে শিবিরের ইতে মারা যায়নি। এখন আপনি প্রশ্ন করেছেন ছাত্র দলের সাথে ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠনের, ছাত্র সংগঠনের যেই নির্বাচন কেন্দ্র করে দূরত্ব, আসলে মোটেই না। ছাত্র দল সবসময় সুনির্দিষ্ট এবং তাদের গতিপথ কিন্তু এক, তাদের গতিপথ কিন্তু চেঞ্জ হয় না। তারা কিন্তু শুরুতেই যে কথাগুলো বলছে এখন পর্যন্ত সেই সেম কথাই বলছে, কিন্তু আমরা অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্র শিবির সহ দেখি গত পরশুদিন একটা কথা বলছে, আজকে আর একটা কথা বলছে। এরকম কিন্তু কথার পার্থক্য কিন্তু ছাত্রদলের মাঝে কিন্তু বিদ্যমান না। ছাত্রদল একদম সুস্পষ্টভাবে যেই কথা বলবে সুস্পষ্টভাবেই বলে এবং তাদের কার্যক্রমও কিন্তু সুস্পষ্টভাবেই বলে। এবং আমি আপনাকে বলি, ছাত্রদল এখনও বলছে যদি ছাত্র সংসদ কার্যকর হয় তাহলে আর এই বর্তমান যেই পতিত ফ্যাসিবাদ এবং স্বৈরাচার আর কখনোই মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। ছাত্রদল কিন্তু এই কথা বারবারই বলছে। জনাব বাসিত, আমার কাছে ছোট্ট একটি উদাহরণও আছে। গত মাসে জাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তবে সেখানে ছাত্র শিবির অংশ নেওয়ায় বৈঠক বয়কট করে ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের একাংশ। এই প্রেক্ষিতে আসলে আপনি কি তবুও বলবেন না যে তাদের সাথে মতবিরোধ বাড়ছে? না, মতবিরোধ তো আমাদের বাড়তেই পারে, মতবিরোধ বাড়বে, কারণ আমরা তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনও ছাত্র শিবিরের সকল জায়গায় কমিটি খুঁজে পাইনি এবং কোথাও ছাত্রলীগের নেতৃবৃন্দ এসে ছাত্র শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক হচ্ছে। তো সেই ক্ষেত্রে ওই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটেছিল সেই ঘটনার পরিক্রমা কিন্তু এটার একটা রেজাল্ট। কিন্তু কি রেজাল্ট? সেটা হচ্ছে ছাত্র শিবির কখন এসেছে এবং বা ছাত্র শিবিরের সাথে কারা কারা ছিল। আপনি ওখানে একটু ডিপলি আপনি জানবেন, ছাত্র শিবির হয়ে যারা এসেছিল তারা কিন্তু অনেকেই হয়তো বা পতিত স্বৈরাচার দোসর ছিল এবং ওই সময় ছাত্র ইউনিয়ন কিন্তু সর্বদা কিন্তু ছাত্র শিবিরের বিরুদ্ধে সবসময় কথা বলে যাচ্ছে বা ছাত্র দল কোনো মতবিরোধ দিচ্ছে না, দেখাচ্ছে না, প্রতিযোগিতা, একটা যুক্তিতর্কের মাধ্যমে একটা প্রতিযোগিতা করতেছে যে আপনাদের রাজনীতি সুস্পষ্ট করা উচিত। যেই সুস্পষ্ট রাজনীতি যদি আপনারা করতে পারেন তাহলে আপনার মাঠে রাজনীতি মোস্ট ওয়েলকাম। আর যদি আপনারা এইভাবে ভিতরে থেকে আড়ালে থেকে রাজনীতি পরিচালনা করেন সেক্ষেত্রে তো আমরা সুস্পষ্ট কাউকে খুঁজে পাবো না যে এই ছাত্র শিবির নাকি এই ছাত্রলীগ। কারণ আমরা বর্তমানে ছাত্রলীগ একটা ক্ষমতাসীন দল ছিল, আওয়ামী লীগ, তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ ছিল, আর বিশাল একটা সংগঠন তাদের ছিল একটা সময়, কিন্তু তারা ধ্বংস হওয়ার আগ পর্যন্ত তো কিন্তু তারা মাঠ ক্যাম্পাসে তো ছিল। আপনি কত ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে পারবেন? কত ছাত্রলীগের বিচার আপনি করতে পারবেন না? এখন যদি এই ছাত্র শিবির যদি বা অন্য কোনো ছাত্র সংগঠন যদি সেই পতিত স্বৈরাচার ছাত্র সংগঠনকে যদি তাদের কাছে নিয়ে আসে তাহলে অবশ্যই সেই জায়গায় ছাত্রদল বা অন্যান্য ছাত্র সংগঠন তো কথা বলবেই এবং বয়কট করবে বা অন্যান্য পর্যায়ে যাবেই। যাওয়াটা স্বাভাবিক নয় কিনা সেটার কাছে আপনার কাছে আমার প্রশ্ন রইল। কারণ হচ্ছে আপনি যে কথাটা বলেছেন, এই রাজনৈতিক নতুন বন্দোবস্ত কিন্তু পুনর্বাসন করে নয়। রাজনৈতিক নতুন বন্দোবস্ত হবে নতুন কিছুর মাধ্যমে, নতুন মাত্রা যোগের মাধ্যমে। আমরা কারো পুনর্বাসন করলাম, কাউকে নিয়ে আমরা বেড়ালাম। আপনি চিন্তা করেন যদি ওই সময় যে কোনো ছাত্র সংগঠন, আমি ছাত্র শিবির বলবো না, আমি আমার ছাত্র সংগঠন যদি করি, আমি ছাত্রলীগের সাথে মিলেমিশে যদি করি, ছাত্রলীগের যে হেলমেট বাহিনীরা ছিল ওখানেও কি ছাত্র শিবিরের লোকজন ছিল না বলে কি আমি বিশ্বাস করতে ভেবে নেব? আমি কি বিশ্বাস করতে পারবো যে ছিল না? থাকতেও পারে বা নাও থাকতে পারে, সেটা ওনারাই জানে। ওই সময় যেটা ঘটেছিল সেটা বিরোধিতা যেতে চাই। জি বলুন।
আপনি শেষ কথাটি শেষ করবেন, আমরা বিরতিতে যাব। আমার শেষ কথা হচ্ছে যে যেই মতবিরোধের কথা আপনি বলছেন সেই মতবিরোধ নির্বাচনকে কেন্দ্র করে নয়, সেই মতবিরোধ হতে পারে ছাত্র রাজনৈতিক সুস্পষ্ট পথ পরিক্রমা কেন করছে না, এবং তারা যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ে আছে তারা কেন বিগত সময়গুলোতে নিজেদেরকে প্রকাশ্যে আনেনি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মতবিরোধ হচ্ছে। নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদল সবসময় এটাকে স্বাগত জানিয়ে আসছে। আমরা আবারও ফিরবো আলোচনায়। দর্শক, আরআইসিএসির জনতন্ত্র গণতন্ত্রের আলোচনা হচ্ছে ডাকসু নির্বাচন ছাত্র রাজনীতিতে কি পরিবর্তন আনবে এই বিষয় নিয়ে। একটি বিরতির সময় হয়েছে, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের আলোচনায়। আজকের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন ছাত্র রাজনীতিতে কি পরিবর্তন আনবে, এই প্রশ্নের উত্তরে আমরা চলে যাব খুব দ্রুত। জনাব কাজী জিয়াউদ্দিন বাসিত, ছাত্র সংসদের মূল যে লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলী তৈরি করা, বর্তমান কাঠামোতে তা কতটা সম্ভব? প্রতিটি ছাত্র সংসদের যারা নির্বাচিত হয়ে নেতৃত্বে আসে তারা কিন্তু বাংলাদেশে ভাইটাল রোল প্লে করে আসছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তারা 90-এর গণ আন্দোলনের পরে কিন্তু যেই ওই সময় যে ডাকসু নির্বাচন হয়েছিল তার ফলশ্রুতিতে কিন্তু যারা নেতৃত্বে এসেছেন ছাত্র সংসদ নির্বাচন তারা কিন্তু বাংলাদেশের মিনিস্টার হয়েছেন, পার্লামেন্ট মেম্বার হয়েছেন, জাতীয় রাজনীতিতে ভূমিকা পালন করেছেন। এটা হাতে খড়ি বলা যায় এক পর্যায়ে, যে ছাত্র সংসদ নির্বাচনের নেতৃত্বে আসা মানে হাতে খড়ি দেওয়া, নেতৃত্বের হাতে খড়ি দেওয়া। তো সেক্ষেত্রে পরবর্তী সময়ে তো আর ছাত্র সংসদের এরকম যথাযথ নির্বাচন হয়নি। পুরো 1900 আমরা দেখছি যে 1900 যিনি বিপি হয়েছেন উনি একটা রাজনৈতিক দল খুলে এখন জাতীয় রাজনীতিতে যে যুক্ত হয়েছেন। তো অবশ্যই প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনেই ছাত্রদের, সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে আসার যে সুযোগ তৈরি হয় সেটা তো অবশ্যই জাতীয় রাজনীতিতে ভূমিকা পালন করে। কারণ ছাত্র সংসদ নির্বাচনের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে সে নেতৃত্বে আসে এবং তার নেতৃত্বের মাধ্যমে কিন্তু নিজেকে বিকশিত করে, তার লেটেন্ট ট্যালেন্ট যেটা আছে সেটাকে বিকশিত করার সুযোগ পায়। আমাদের অনেক শিক্ষার্থী আছে যাদের কিন্তু আপনার অনেকটাই লেটেন্ট ট্যালেন্ট আছে, অনেক হিডেন প্রতিভা আছে, বিভিন্ন প্রতিভা সে বিকশিত করতে পারে না, তার মধ্যে নেতৃত্ব গুণাবলী তো একটা। তো নেতৃত্ব গুণাবলী তখনই বিকশিত হয় যখন সে তার ওটা অ্যাপ্লাই করার সুযোগ পায়। তো সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনে অবশ্যই ছাত্র নেতৃত্ব গড়ে ওঠার এবং ছাত্র নেতৃত্ব থেকে জাতীয় রাজনীতিতে সংযুক্ত হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্র সংসদ। জি জনাব বাসিত, ধন্যবাদ। জনাব তাহমিদ আল মুদাসসির চৌধুরী, দ্রুততম সময়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনে ক্যাম্পাসগুলোতে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, সব ক্যাম্পাসগুলোতে বিদ্যমান ছাত্র সংগঠনগুলোর সহায়ক ভূমিকা কতটা জরুরি? দেখেন, আমরা অলরেডি এই দুটো বিশ্ববিদ্যালয় থেকেই আসলে উদাহরণগুলো আসে যে আমরা দেখেছি যদি ছাত্র সংগঠনগুলো তারা সবাই যদি কোঅপারেটিভ হয় তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করাটা খুব বেশি কঠিন কিছু হবে না। কারণ এখানে মূলত যেটি বাধা হয়ে দাঁড়ায় সেটি কিন্তু এই রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক কোনো একটি সংগঠন সাপোর্ট করা বা না করা। তো যদি এই মুহূর্তে আমরা সেটিকে হচ্ছে প্রত্যেকটা ছাত্র সংগঠন তারা যদি এই জায়গায় একমত হতে পারে যে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন চায়, তাহলে কিন্তু তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন, কলেজ প্রশাসনকে এক ধরনের প্রেশারাইজ করতে পারে এবং প্রেশারাইজেশনের মাধ্যমে খুব দ্রুততম সময়ের মধ্যে তারা ছাত্র সংসদ নির্বাচনটা আদায় করে নিতে পারে। আমরা যেটি দেখেছি যখনই আসলে ছাত্র সংসদ নির্বাচনের কথা আসে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন এক পা আগায় তখনই আসলে কেউ নড়ে চড়ে ওঠে যে আসলে এখনো ছাত্র সংসদ নির্বাচনের মতো পরিবেশটা তৈরি হয়নি, কিংবা হচ্ছে আমরা এখন হতে দিব না, এখানে আমরা দীর্ঘদিন রাজনীতি করার মতো জায়গা পাইনি। এই ধরনের বিভিন্ন এক্সকিউজগুলো দিয়ে কিন্তু সেই ধরনের নির্বাচনের যে পরিস্থিতি আছে সেটিকে পেছানোর চেষ্টা করা হয়। একটু আগে যখন আমার পাশের আলোচক বলছিলেন যে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল এবার প্রত্যেকটি ক্যাম্পাসে তারা প্রোগ্রাম করেছে, কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে এবং বিভিন্ন নামে তারা হচ্ছে প্রোগ্রাম করেছে। এখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে ক্যাম্পাসগুলোতে এখন এক ধরনের রাজনৈতিক সহাবস্থানের সুযোগ আছে এবং ক্যাম্পাসগুলোতে বর্তমানে প্রত্যেকটা দল প্রকাশ্যে তাদের মতো কাজ করতে পারছে। আমরা দেখতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গণ ইফতারের আয়োজন করেছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছে, ছাত্রদল কোরআন প্রতিযোগিতা থেকে শুরু করে আর অনেক ধরনের আয়োজন করেছে, শিবির হচ্ছে খাবার বিতরণ, ইফতার বিতরণ করেছে। অর্থাৎ প্রত্যেকটা দল কিন্তু এবং অন্যান্য বাম সংগঠনগুলো যেগুলো আছে তারাও তাদের মতো প্রকাশ্যে কাজ করে যাচ্ছে, তারা বিগত 15 বছরও কাজ করেই গিয়েছে। তো এখানে প্রত্যেকটা দলের বর্তমানে ক্যাম্পাসগুলোতে একটি সহাবস্থান আছে, তারা সবাই কিন্তু কাজ করার সুযোগটা পাচ্ছে। তাহলে এই মুহূর্তে কেন আসলে আপনি ছাত্র সংসদ নির্বাচনটা চান না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে আজকে যেমন বারবার তারা কিছু প্রশ্ন উত্থাপন করছেন যে ক্যাম্পাসগুলোতে এখনও ছাত্রলীগের দোসররা বসে আছে, ছাত্রলীগের দোসররা থাকলে সমস্যা হবে। আমার প্রশ্নটা হচ্ছে ছাত্রদল
তিনি তার বক্তব্যে বলে গেছেন যে ছাত্রদল অনেক বড় একটি সংগঠন এবং ছাত্রদলের অনেক ক্যাপাসিটি আছে। তাহলে প্রশ্নটা হচ্ছে ছাত্রদল এখানে কি ভূমিকা রেখেছে? এখন পর্যন্ত আমরা দেখেছি ছাত্রদলের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় এতবার ছাত্রলীগ হামলা করেছে, শুধুমাত্র একটি মামলা দায়ের করা হয়েছে সেই হামলাগুলোর বিপরীতে। তাহলে ছাত্রদল বাকিদের বিরুদ্ধে মামলাগুলো কেন দায়ের করছে না? কেন ছাত্রদল ছাত্রলীগের সেই যারা বিগত সময়ে ছাত্রদলকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়নি, ছাত্রদল দেখেই ছাত্রদলকে মেরেছে, ছাত্রদলকে ডিহিউম্যানাইজ করেছে, তাদের বিরুদ্ধে কেন মামলা করছে না? কেন এখনও ক্যাম্পাসে যারা আছে তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয়, তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেওয়া হয়, সেটার জন্য কেন ক্যাম্পাসে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলছে না, করছে না? তারা প্রশাসনকেও এটার জন্য খুব বেশি প্রেশার দিচ্ছে না। আমরা দেখেছি যে তারা একবার একটি আন্দোলন করেছিল, একটি মার্চ করেছিল, এরপর থেকে কিন্তু তাদের আর কোনো অ্যাক্টিভিটি নেই এই বিষয়গুলোতে। কিন্তু যখনই আমার ডাকসু ইলেকশনের কথা আসে, যখনই ছাত্র সংসদ নির্বাচনের কথা আসে, তখনই এই বিষয়গুলো বারবার উঠে চলে আসে যে আমার এখানে এখনো ছাত্রলীগ আছে, ছাত্রলীগের বিচার করা হয়নি। ছাত্র সংসদ নির্বাচন যদি হয়, এখানে যেহেতু ক্যাম্পাসে এখন ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিটা, সেই শক্তিটাই এখন সবচেয়ে বেশি শক্তিশালী। আপনার ছাত্রলীগের বিচার হয় নাই, ক্যাম্পাসে এখনো ছাত্রলীগ আছে। যদি আজকে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়, যেহেতু ফ্যাসিবাদ বিরোধী শক্তিরাই বর্তমানে আপার হ্যান্ডে আছে এবং এটি আমরা বলতে পারি তারাই নির্বাচিত হয়ে ছাত্র সংসদগুলোতে আসবে, তাহলে কি আপনার সেই ছাত্রলীগারদের বিরুদ্ধে যারা এখনো ফ্যাসিবাদের দোষর হিসেবে আছে তাদের বিরুদ্ধে আপনার অ্যাকশন নেওয়াটা সহজ হবে না? আপনি তাদের বিরুদ্ধে আরও ইমিডিয়েট অ্যাকশন নিতে পারবেন, কারণ তখন আপনার মধ্যে একটা অথরাইজেশন থাকবে, আপনি ছাত্রদের স্বীকৃত একজন নেতা। এই মুহূর্তে যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, ইনক্লুডিং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদের কতটুকু সমর্থন আছে আমরা কিন্তু এটা জানি না। আমি আজকে নিজেকে ছাত্রনেতা বলছি, বাট আমি তো হতে পারে আমি একটা স্পেসিফিক স্টুডেন্ট, মানে অর্থাৎ যারা আমার পার্টির আছে শুধুমাত্র তাদের লিডার, বাকি স্টুডেন্টরা আমাকে লিডার হিসেবে নাও মানতে পারে। তো এই যে আমার অথরাইজেশন, আসলে একটা বড় ব্যাপার ছাত্র সংসদ নির্বাচন, অথরাইজেশনটা, সেই অথরাইজেশনটা যখন না হবে তখন আপনি এই স্পেসিফিক ইস্যুগুলোতে আপনি প্রশ্ন করতে পারবেন না, প্রশ্ন করার অথরিটিটা আপনি ঠিকমতো পাবেন না, কারণ আপনার পেছনে ছাত্রদের সমর্থন আছে কিনা সেই জায়গাটা আপনি ঠিকমতো ইনশিওর করতে পারবেন না। যখন ডাকসু নির্বাচন হবে তখন প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধির তখন এই বিষয়গুলো নিয়ে কথা বলার একটা অথরাইজড পাওয়ার থাকবে এবং সে এফেক্টিভ ডিসিশন নিতে পারবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করতে পারবে এই কাজগুলো করানোর জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার এখানে হচ্ছে একটা দীর্ঘসূত্রিতা করা হচ্ছে, তৈরি করার চেষ্টা করা হচ্ছে, পরিবেশ নাই বলে, কিন্তু ঠিকই জাতীয় নির্বাচনের জন্য সরকারকে প্রেসারাইজ করা হচ্ছে। আমি আপনার প্রশ্নগুলোর উত্তর একটু শেষবার বাক্যে জেনে নিতে চাই। কাজী জিয়াউদ্দিন বাসিদের কাছে, আপনার সমালোচক আপনাদের ছাত্রদলের ব্যাপারে বেশ কিছু অভিযোগ করেছেন, খুব সংক্ষেপে আপনি আসলে উত্তর দিবেন, আমাদের সময় শেষ। আমি যদি খুব সংক্ষেপে বলতে চাই তাহলে যতগুলো কথা বলেছে সবগুলো কথার কিন্তু আমার কথাগুলো নিয়েই মিলিয়ে কিন্তু কথা হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে উনি যেভাবে ঢালাওভাবে বলেছে ছাত্রদল বা আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই না, আমরা কিন্তু একবারও বলছি না যেন ছাত্র সংসদ নির্বাচন চাই না। তিনি আরো একটি বলেছেন যে ছাত্রলীগ এখনো লুকিয়ে আছে, আছে, আপনারা বলছেন আমি সেই কথাই আসছি, আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন? আপনি জানেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রদল কিন্তু স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগকে শাস্তির আওতায় আনার জন্য এবং তাদের শিক্ষা জীবন কেন যারা একদম অপরাধী অপরাধ বিবেচনা করে যারা একদম অপরাধী তাদের যেন শিক্ষা কার্যক্রম স্থগিত করে। এই স্মারকলিপি কিন্তু প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রদল স্মারকলিপি দিয়েছে। এবং মামলার বিষয় আসছে, মামলা কিন্তু হয়েছে অনেক। আমি কিন্তু মামলা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু গ্রেপ্তারে কিন্তু অনীহা আছে। সেটা প্রশাসন হয়তো বিভিন্ন কারণে পদক্ষেপ নিচ্ছে না বলে কিন্তু ছাত্রলীগ গ্রেপ্তার হচ্ছে না। হচ্ছে আমার শেষে একটা কথা বলতে হবে। আমার সহালোচক যে কথাটা বারবার ঢালাবাবু বলছে, আসলে ঢালাবাবু বলার কিছু নেই। আমরা বারবারই বলছি ছাত্র সংসদ নির্বাচন হলে কিন্তু পতিত স্বৈরাচার আর কখনো মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। এবং আমরা ছাত্র সংসদ নির্বাচন হলে যে নির্বাচিত ছাত্র সংসদের বিপি থাকবে উনি কিন্তু জাতীয় নেতা হিসেবে কিন্তু একটা সময় স্বীকৃতি পাবে। তো সেই ক্ষেত্রে আমরা একবারও বলছি না যে ছাত্র সংসদ নির্বাচন চাই না, আমরা চাই সেটা সুষ্ঠু পলিসি এবং সুন্দর রোডম্যাপের মাধ্যমে নির্বাচন সংগঠিত হোক, সাধারণ শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাক এবং সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশ করার সুযোগ পাক, এটাই আমরা করতে চাই। জনাব কাজী জিয়াউদ্দিন বাসিত এবং জনাব তাহমিদ আল মুজাদ্দিদ চৌধুরী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আইএসএল স্টিল গণতন্ত্রে এতক্ষণ আলোচনা হলো ডাকসু নির্বাচন ছাত্র রাজনীতিতে কি পরিবর্তন হবে এই বিষয় নিয়ে। আজকের মতো আলোচনা শেষ করছি, আগামীকাল নতুন কোনো বিষয়ে কথা হবে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন।